দাগের বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে যেমন গানের আসর আছে, যেমন বিভিন্ন প্রবলেমের আসর এসছে, বিভিন্ন প্রবলেম রিকোয়েস্ট এসছে, সেগুলো এক এক করে আমরা করব। প্রথমে এই রিসেন্ট পাঠালো সায়দা, অনেকগুলো পাঠিয়েছে, ওগুলো হবে। এইটা রিসেন্ট পাঠিয়েছে, এই অঙ্কটা আমি আগে করে দিই। এই অঙ্কটা হচ্ছে তোমার ফার্স্ট, আজকে ডেট কত বলো? ডেট হচ্ছে আজকে সকালবেলায় লিখলাম 6 তারিখ, তাই তো? 6/7/24। দেখো, এই প্রথম অঙ্কটা হচ্ছে তোমাদের প্রবলেম সেট 1 না 2? এটা 5-এরটা। যারা বই খুলি, সবাই বইটই খোলো একটু, আমি অঙ্কটা লিখে দেবো। যাদের বই টই খোলা নেই বা নেই তারা পাবে। এটা হচ্ছে তোমার প্রবলেম সেট বা লেভেল 2 এর 5-এরটা। লেভেল 2 এর 5-এরটা। তার আগে তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, লেভেল 2 এর অ্যাটলিস্ট এই চ্যাপ্টারের লেভেল 2 এর সব অঙ্ক করো। হোমওয়ার্ক হচ্ছে লেভেল 2 অল, টোটাল 35টা অঙ্ক আছে, 35 প্রবলেম। এগুলো সব তোমরা করো, এগুলো ট্রাই করো। এই চ্যাপ্টারের প্রবলেম যদি সমস্ত আমরা করি, তাহলে যে ফান্ডাটা আমাদের তৈরি হবে, তাতে পরবর্তী চ্যাপ্টারগুলো খুব ইজি হয়ে যাবে। ওকে, তো যাই হোক, লেভেল 2 এর 5-এরটা একটা অঙ্ক দিয়েছে, সেই অঙ্কটা প্রথম আমরা ডিসকাস করি, তারপর সবারই ইয়েতে আমরা যাব। কি বলেছে? 5-এরটা বলেছে এম ভরের, এই অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং কনসেপচুয়াল অঙ্ক। এম ভরের এবং এল দৈর্ঘ্য বিশিষ্ট বিশিষ্ট একটি সরু সরু সুষম তারকে এমন ভাবে উল্লম্ব ভাবে ঝোলানো হলো যাতে তার নিচের অংশ, নিচের বিন্দুটি কোথায়? টেবিলে টাচ করে, টেবিলে টাচ করে। এবার বলছে টি ইকুয়াল টু 0 সেকেন্ডে, আমরা ভালো করে বুঝবো অঙ্কটা। টি ইকুয়াল টু 0 সেকেন্ডে তারটিকে ছেড়ে দেওয়া হলো। প্রশ্ন করেছে, প্রশ্ন কি করেছে? প্রশ্ন করেছে টি সেকেন্ডে তারটি মেঝেকে, মেঝে নয় এখানে টেবিলকে কত বল প্রয়োগ করবে? দ্যাট ইজ দ্য প্রশ্ন। এই প্রবলেমটা প্রত্যেকে বুঝতে পারছো কিনা আগে বলো। অ্যান্সার জানার দরকার নেই, কিন্তু মনে রাখবে যে প্রবলেমটা বইয়ে দেওয়া থাকবে সেই প্রবলেমটা আমাকে ভালো করে বুঝতে হবে। প্রবলেমটা আমাদেরকে ঠিকঠাক করে বুঝতে হবে কি বলতে চাইছে। প্রত্যেকের কাছে বই আছে তো? প্রত্যেকে বই দেখছো? ফারহানা, তুই বই কিনেছিস নাকি? কালকে কিনে নিবি তো? এই যে দেখ এখানে কি বলেছে, দেখ সেই জন্য প্রবলেমটা লিখলাম। এটা একটা টেবিল, এটা হচ্ছে টেবিল। এই টেবিলের উপরে একটা তার আছে, তারটা এরকম করে ধরে নেওয়া আছে, সরু চেন, গলার চেন হতে পারে, অমুক তমুক হতে পারে। তো এইরকম করে ঝোলানো আছে, যাতে করে এমন করে ঝোলানো আছে যে নিচের বিন্দুটা জাস্ট টেবিলে টাচ করে আসে, টি ইকুয়াল টু 0 সেকেন্ডে। তারপর কি করা হলো? টি ইকুয়াল টু টি সেকেন্ড, এবার যেই ছেড়ে দেবো ঝুঝু 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 করে এখানে জমা হবে, পড়বে টেবিলে। জমা হবে না? হবে না? হতে হতে টি ইকুয়াল টু টি সেকেন্ডে কিরকম দেখতে হবে? এখানে খানিকটা টেবিলে তোমার খানিকটা চেন জমে থাকবে, আর খানিকটা চেন উপরের দিকে থাকবে। সেই মতো অবস্থায়
এই যে চেনটি আছে, চেন বা তার আছে, এই তারটি টেবিলকে কত বল দেবে, সেটা হচ্ছে প্রশ্ন। তাহলে কি করে ক্যালকুলেট করব? এনি গেস কেমন ভাবে আমরা ক্যালকুলেট করতে পারি? কে কে ফোর্স দেবে সেই জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে। এখানে কি কি বল প্রযুক্ত হতে পারে একটা গেস করো তো দেখি। কি কি বল প্রযুক্ত হতে পারে একটা গেস করো তো দেখি। সে দিতে পারে। তার মানে এখানে বল, প্রযুক্ত বল কি কি আছে? এখানে যে জমেছে চেন, তার ওজনটা হবে না? একদম অভিকর্ষ বল মানে এমজি। তার মানে এইটা যদি আমরা টেবিল যদি বড় করে আঁকি, টেবিল দেখো, আমি টেবিল অত ভালো করে আঁকতে পারি না, এটা মোটামুটি এঁকেছি, ঠিক আছে? এটা মনে মনে করো এটা হচ্ছে টেবিল। এখানে দেখো টেবিলে কিছু চেন তো জমবে, জমবে না? জমবে না? আর কিছু চেন উপরে থাকবে। যে চেনটা জমে আছে তার ওজন থাকবে একটা। তাহলে টেবিলে টেবিলে জমে থাকা ওই যে কি বলছে, চেনের ভর যতটুকু জমে থাকবে তা সেই চেনের ভরটা একটা হবে। ভর তো নয়, ওজন হবে। তাহলে কিছু পরিমাণ চেন এখানে জমে থাকবে, সেটার ওজন হবে। আর কি কোনো ফোর্স কাজ করবে? আর কি কোনো ফোর্স কাজ করবে? একটা তো খানিকটা জমে গেল। আর এখানে আর একটা ফোর্সও কি কাজ করবে বলো? টান কাজ করবে না। এখানে যে অংশটা টেবিল তো একটা টেবিলের উপর বল যখন বলছি, তখন টেবিল কি দিল সেটা আমার জানার দরকার নেই, সেটা তো পরের ব্যাপার। এখন টেবিলের উপর বল বলছে, টেবিলের উপর প্রযুক্ত বল প্রশ্নে বলেছে, টেবিলের উপর প্রযুক্ত বল, চেনের উপর নয়, টেবিলের উপর প্রযুক্ত বল আলোচনা করতে বলেছে। তাহলে প্রথম যে বলের কথা সেটা হচ্ছে টেবিলে জমে থাকা চেনের ওজন। এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন কারোর আছে? একটু আওয়াজ দাও। কি বলছো? প্রথমে চেনটা পুরোটা পড়ে যেত না, কি বলছিস? না, টি টি সেকেন্ডে বলেছে, টি সেকেন্ডে বলেছে, টি সেকেন্ডে বলেছে। খুব ভালো কথা বলেছো, কিন্তু তবুও যদি, তাহলে তো সেটা খুব ইজি হয়ে গেল। এখানে সাইডে একটা ভেরি গুড কোশ্চেন করেছে যে যদি আমরা টিটা খুব বেশি হয়, টি যদি খুব বেশি হয়, অনেক সময় ধরে অপেক্ষা করলাম, তখন কি দাঁড়াবে? তখন মোট চেনটি, পুরো চেনটি কোথায় পড়ে থাকবে বলো? পুরো চেনটি কোথায় পড়ে থাকবে? টেবিলে থাকবে। অনেকক্ষণ এরকম করে ছেড়ে দেওয়ার পর 1 ঘন্টা ধরে আমি অপেক্ষা করছি, তাহলে তখন টেবিলে পড়বে, পড়ে থাকবে। তাহলে তখন তখন প্রযুক্ত বল কত? তখন প্রযুক্ত বল কত? তখন এই টেবিলে এরকম কেসে কি হবে? পুরো চেনটাই পড়ে রয়েছে এখানে, পুরো চেন এখানে পড়ে রয়েছে, তাহলে তখন প্রযুক্ত বল কত? এই চেনটা যদি এখানে পড়ে থাকে, পাতি এমজি। একদম তাই, কারণ চেনের চেনের ওজনটাই কেবল পড়ে আছে, তাহলে তখন হবে পাতি এমজি, শুধু এমজি হবে। কিন্তু আমরা সেই টি এর কথা আলোচনা করছি না, এটা খুব সহজ হয়ে যাবে। টিটা যদি খুব বেশি না হয়, যখন কিছু অংশ তোমার টেবিলে পড়ে থাকবে আর কিছু অংশ পড়বো পড়বো করবে, সেরকম কন্ডিশনে যদি আমরা বার করতে চাই,
তাহলে আমাকে এবার বলো যে কটা বলের ভাগ হচ্ছে এখানে, যেমন 1 আর 2 আমরা বলেছি, কে কে কোন কোন জিনিস বল প্রয়োগ করছে। সেখানে প্রথম হচ্ছে যে অংশটা টেবিলে পড়ে আছে তার ওজন। আর সেকেন্ড হচ্ছে যে এখানে একটা বেগে চেনটা পড়ছে, একটা বেগে চেনটা নিচে পড়ছে। তার মানে এখানে চেনটি যে বেগে পড়ছে তার জন্য চেনটি একটি বেগে ধাক্কা মারছে। এই ধাক্কা মারার বলটাকে কিন্তু অ্যাড করতে হবে। এই কথাটা কি বোঝা গেল? ক্যালকুলেশন আমরা পরে যাব, আগে আমরা একদম তাই, তাই লিখেছি তাই লিখেছি। দেখো দেখো জমে থাকা, টেবিলে জমে থাকা চেনের ওজন বলেছি। প্রথমটা হচ্ছে যেটা জমে আছে তার ওজন। উপরেরটা তো এখনো বসেনি টেবিলের উপর, উপরেরটা তো এখনো চেনটা পুরোটা বসেনি, পুরোটা এসে যায়নি, টেবিলের সাথে ইন্টারাক্ট করেনি, তার ওজনের তো আমি আলোচনা করব না। কিন্তু তবুও উপরে যে অংশটা এখন আসছে তখন তার উপরের যে নিচের অংশটা আছে সে ভি বেগে চেনকে ধাক্কা মারবে। মারবে না মারবে না? মারবে তো না মারবে না বলো? সেই যে ধাক্কা মারছে তার জন্য তো একটা প্রযুক্ত বল হবে। তাহলে আমাদেরকে দুটো ক্যালকুলেশন করতে হবে, একটা হচ্ছে কত অংশ জমে আছে, আর সেকেন্ড ক্যালকুলেশন হচ্ছে চেনটি একক সময়ে কতটা ভরবেগ দিচ্ছে, ঠক ঠক করে যে ভরবেগটা দিচ্ছে টেবিলকে, এই দুটো যোগ করলে যে ফোর্স হবে সেই ফোর্সটাই হচ্ছে যে চেন কতটা বল টেবিলকে দেয়। তো দিস ইজ ভেরি ভেরি কনসেপচুয়াল প্রবলেম, এবং আমরা এটাকে ভালো করে বোঝার চেষ্টা করব। তাহলে ফার্স্ট হচ্ছে যে মনে করি টি সময়ে, টি সেকেন্ড সময়ে এক্স দৈর্ঘ্যের চেন টেবিলে জমেছে। তাহলে এবার বলো তো দেখি চেনটা কত ত্বরণে নামছে। প্রশ্ন আমি তোমাদেরকে করছি, চেন কত ত্বরণে নিচে নামছে? এমজি ত্বরণ হয় না, এমজি ত্বরণ হয় না, জি ত্বরণে নামছে। ঠিক। তাহলে বলো কি, যদি জি ত্বরণে, ও তো ফ্রি ফল করছে, ও তো নিজে একদম পুরোপুরি ফ্রিলি ফল করছে, তাহলে জি ত্বরণে এবার সেকেন্ড প্রশ্ন হচ্ছে চেনের প্রাথমিক বেগ কত? একদম তাই। প্রাথমিক বেগ যদি আমরা জিজ্ঞেস করি তাহলে হবে 0। ভেরি গুড। তাহলে প্রাথমিক বেগ ইউ সমান হচ্ছে 0। ত্বরণ এ সমান হলো জি। তাহলে বলো তো দেখি এই টি সময়ে এক্স দৈর্ঘ্য যাবে, তাহলে টি সময়ে চেনটা যত দৈর্ঘ্য নিচে যাবে ততটাই তো চেন জমা হবে টেবিলে। তাহলে এবার থার্ড প্রশ্ন হচ্ছে যে টি সময়ে চেনটি কতটা নিচে নামবে? কতটা নিচে নামবে চেনটি টি সময়ে? তাহলে দেখো আমি জিজ্ঞেস করছি কত দৈর্ঘ্য নিচে নামবে চেনটি। একটা বল ধরে নাও, একটা বল যদি আমি ছেড়ে দিই ইউ ইকুয়াল টু জিরোতে, এরকম ছেড়ে দিলাম, এ ত্বরণে নিচের দিকে নামছে, টি সময় এসে কতটা নিচে নামবে? তাহলে এখানে, তাহলে দেখো কি ফর্মুলা ইউজ করব, এস ইউ এ টি। একদম তাই। তাহলে আমাদের এখানে ফর্মুলা কি হবে, আমাদের তো এখানে ত্বরণ কনস্ট্যান্ট। তাহলে কি কি ফর্মুলা আছে বলো আমাদের? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এগুলো এগুলো করেছিস তো ফারানা? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এইগুলোর মধ্যে কোন ফর্মুলাটা ইউজ করব, ফার্স্ট সেকেন্ড না থার্ড? এইটা ইউজ করব।
তোরা বুঝতে পারছিস না? সবাই ক্লিয়ার তো? অমর্ত্য বুঝতে পারছিস তো? একটা চেনকে ছেড়ে দিয়েছি, এ ত্বরণে নিচের দিকে নামছে, টি সময়ে কতটা নামবে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কারণ দেখো এ আছে, ইউ আছে, টি আছে, এ আছে, ইউ আছে, টি আছে, এস চেয়েছে, তাহলে এই সমীকরণ, তাহলে এক্স, এটা যে এস, সেই এসটাই এখন হচ্ছে এক্স। তাহলে এক্স সমান ইউ কত? ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে ইউ হচ্ছে শূন্য, বসিয়ে দাও, তাহলে এটা শূন্য হয়ে গেল, প্লাস হাফ অফ এ সমান জি, বসিয়ে দাও, হাফ জিটি স্কোয়ার হলো। তার মানে এখান থেকে আমি পেলাম এক্স ইকুয়াল টু হাফ অফ জিটি স্কোয়ার। এটাই বলেছিল সম্ভবত, অর্পিতা বলেছিলিস নাকি? কে? শোনো, আচ্ছা, তার মানে এটা ঠিক আছে। সো এক্স ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার নিচে আসবে, তার মানে টি সময়ে এতটা পরিমাণ, এতটা পরিমাণ দৈর্ঘ্য, চেনের দৈর্ঘ্য টেবিলে পড়ে থাকবে। তাহলে এবার বলো তো দেখি, এই যে এক্স দৈর্ঘ্যের, এবার তারপরে প্রশ্ন করো, এক্স দৈর্ঘ্যের, এক্স দৈর্ঘ্যের চেনের ভর কত? এক্স দৈর্ঘ্যের চেনের ভর কত? বলতে পারবে কেউ? এল দৈর্ঘ্যের ভর, চেনের দৈর্ঘ্য তো এল, এল দৈর্ঘ্যের ভর হচ্ছে এম গ্রাম, এম কে এম, এক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই এল। তাহলে এক্স দৈর্ঘ্যের ভর কত? এম বাই এল ইন্টু এক্স। এক্স সমান আমি কত পেলাম? হাফ জি টি স্কোয়ার। তাহলে ভর কত, কতটা ভর জমে আছে? জমে থাকা ভর কতটা? টেবিলে জমে থাকা ভর, টেবিলে জমে থাকা ভর কতটা? যতটা পড়েছে, তার মানে এইটুকু। তাহলে এম বাই এল ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে হাফ জি টি স্কোয়ার, সমান তাহলে টেবিলে জমে থাকা, টেবিলে জমে থাকা চেনের ওজন কতটা হবে? এটা যদি ভর হয় তাহলে ওজন কতটা হবে? এর সাথে কি গুণ হবে? ভরের, ভরের সাথে জি গুণ হবে। তাহলে এম বাই এল ইন্টু হাফ, সামনে দিয়ে দিলাম, এম বাই এল ইন্টু জি টি স্কোয়ার ইন্টু জি। তাহলে কত এলো গো? এলো হাফ এম বাই এল জি স্কোয়ার টি স্কোয়ার। তাহলে এই যে ওজন, কেউ কিছু বলছো? তাহলে এইটা হচ্ছে এক নাম্বারের যে আমরা বল ধরেছিলাম, এক নাম্বার যে পোর্শনটা ধরেছিলাম সেই F1, এটা হচ্ছে ওজন, পড়ে থাকা, জমে থাকা চেনের ওজন। সেটা আমরা বল যেগুলো দেবে চেন তার একটা উপাংশ ধরেছিলাম, একটা পার্ট ধরেছিলাম। তাহলে সেই F1টা আমাদের বেরিয়ে গেল, কত বেরোলো? হাফ এম বাই এল জি স্কোয়ার টি স্কোয়ার। এটা সিম্পল। এটা নিয়ে কারোর কোনো আপত্তি আছে? হ্যালো 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 হ্যালো, এটা কি প্রত্যেকে বুঝতে পারছো? যে বুঝতে পারোনি বলো আমাকে, এই পার্টটা কি বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমরা সেকেন্ড পার্টে চলে যাই। নেক্সট পার্ট, সেকেন্ড ফোর্স যেটা, সেটা আমরা বলেছি যে ভি বেগে, যখন ধরে নাও এটা টেবিল, এখানে চেনের লাস্ট পার্টটা এসে পড়ছে, এই চেনের লাস্ট পার্টটা এসে পড়ছে এখানে, তখন এই চেনটা পুরোটা ভি বেগে এসে, ভি বেগে এসে ধাক্কা মারছে। তাহলে ভি বেগে এসে, ভি বেগে চেনের ধাক্কা, তাতে প্রযুক্ত বল কেমন হবে? প্রযুক্ত বল মানে আমরা কি জানি? নিউটনের সেকেন্ড সূত্র থেকে কি জানি? নিউটন সেকেন্ড ল কি বলেছে? এফ ইকুয়াল টু, কি বলেছে? এফ ইকুয়াল টু
ভরবেগের পরিবর্তনের হার এম এ বললে হবে না, এম এ বললে ক্লাস 9-10 পড়বে, তখন তাদের মতন নলেজ হবে। এফ ইকুয়াল টু এম এ একটা পার্টিকুলার কেসে হয়, সেইটা যদি তোমার জ্ঞান থাকে তাহলে এই প্রশ্নের অ্যান্সার তোমরা দিতে পারবে না। তাই প্রযুক্ত বল, এই যে ভি বেগে এসে প্রযুক্ত বল যেটা দিচ্ছে সেটা হচ্ছে ডিডিটি অফ এম ভি। তার মানে কি? তার মানে হচ্ছে এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি। এবার ওই মুহূর্তের কথা যদি আমরা আলোচনা করি, ওই যে টি ইকুয়াল টু মানে টি সেকেন্ডের মুহূর্তে যদি আমি আলোচনা করি, তাহলে ক্ষণিকের জন্য এই বেগটা ধ্রুবক হবে, তাই এই পার্টটা 0 হয়ে যাবে। কিন্তু তখন ভি বেগে একটা ভরের হার থাকবে, ভর পড়ে যাচ্ছে তার একটা হার থাকছে, তাহলে সেই পার্টটা হচ্ছে ভি ডিএমডিটি। তার কারণ একক সময়ে টেবিলের উপর ভর জমছে। এইটা মানে কি? ডিএমডিটি মানে কি? ডিএমডিটি মানে হচ্ছে সময়ের সাপেক্ষে ভর টেবিলে জমার হার। সময়ের সাপেক্ষে টেবিলের উপর জমা চেনের ভরের হার, রেট। তাহলে আমরা এগুলো ক্যালকুলেট করার চেষ্টা করি। এবার ডিএম সমান কত সেটা আমরা দেখব, ভি সমান কত আমরা দেখব, দেখে চেষ্টা করব এটার ভ্যালু কি বেরোয়। তাহলে এবার বলো ভি এর মান কত হবে, ভি সমান কত হবে? তাহলে ভি সমান, দেখো এক্স দূরত্ব, একটা চেন এক্স দূরত্ব নেমেছে, এখানে ইউ ইকুয়াল টু 0 প্রথমে, এখানে ভি সমান কত হবে? এক্স দূরত্ব নামলে, যেখানে ত্বরণ হচ্ছে জি, তাহলে এখানে ইউ আছে, ভি আছে, এ সমান জি আছে, ভি সমান জিজ্ঞাসা করেছি কত হবে, ইউ সমান 0 আছে, আর এস সমান এক্স আছে, জিজ্ঞাসা করেছি ভি সমান কত হবে, অন্তিম বেগ কত হবে। তাহলে ফর্মুলা কি ইউজ করব বলো? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ax। তাহলে ইউ তো 0, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2gx। তাহলে ভি সমান কত হচ্ছে? ভি সমান হচ্ছে তোমার √2gx। তাহলে আমরা এই যে সেকেন্ড যে ফোর্সটা F2, তার মান হচ্ছে ভি ইন্টু ডিএমডিটি, তার এই পার্টটা পেয়ে গেলাম। এবার আমাকে বার করতে হবে কি? এবার আমাকে বার করতে হবে ডিভিডিটি, এই ডিএমডিটি ভরের পরিবর্তনের হার। এটা একটা পার্ট পেলাম। ভরের পরিবর্তনের হার কি করে বার করব? দেখো টি ওই মুহূর্তে কত বেগে ভর যাচ্ছে, তাহলে দেখি ওই মুহূর্তে একক সময়ে, তাহলে 1 সেকেন্ডে কতটা দৈর্ঘ্য যাবে ওই মুহূর্তে। ওই মুহূর্তে যদি বেগ তোমার ভি হয়, বেগ যদি ভি হয়, তাহলে 1 সেকেন্ডে কতটা দৈর্ঘ্য যাবে? যদি বেগটা ভি হয় ধরে নিই ফিক্সড, ওই মুহূর্তে 1 সেকেন্ডে কতটা যাবে? ভি ইন্টু টি না? যদি বেগটাকে ধ্রুবক ধরি, ক্ষণিকের মুহূর্তে আমি কথা বলছি, বা ডেল্টা টি সময়ে, ডেল্টা টি সেকেন্ডে, ডেল্টা টি খুব ছোট, তাহলে কত দূরত্ব যাবে? ভি ইন্টু ডেল্টা টি। আমি ধরে নিচ্ছি যে ডেল্টা টি এতই ছোট যে বেগের পরিবর্তন তখন হচ্ছে না, তাহলে ডেল্টা টি সময়ে ভি বেগে একটা পার্টিকেল কত দূরত্ব যাবে? ভি ইন্টু ডেল্টা টি। তাহলে এবার যদি আমি জিজ্ঞেস করি এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এইটাই হচ্ছে তোমার তারের দৈর্ঘ্য, চেনের দৈর্ঘ্য যতটা যে রেটে যাচ্ছে। তাহলে ডেল্টা টি সময়ে সেকেন্ডে কতটা চেনের ভর যাবে? ডেল্টা এম যদি বলি, তাহলে ভর কতটা যাবে?
চেনের দৈর্ঘ্য ইন্টু একক দৈর্ঘ্যের ভর। একক দৈর্ঘ্যের ভর কত? দেখো এল দৈর্ঘ্যের ভর হচ্ছে এম, এক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই এল। তাহলে এই দৈর্ঘ্যের ভর কত হবে? এখানে হবে এম বাই এল ইন্টু ডেল্টা টি, মানে হচ্ছে ভি ইন্টু ডেল্টা টি যোগ হবে। এটা কি বুঝতে গিয়ে একটু সমস্যা হলো কারোর? হ্যালো 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 হ্যালো, তোমার কি বুঝতে পেরেছো তো? ক্লিয়ার? ওই মুহূর্তে খুব ছোট্ট একটা টাইম ধরেছি, সেই ছোট্ট টাইমে আমরা ধরে নিচ্ছি যে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, বেগ হচ্ছে ভি, যে বেগে ধাক্কা মারছে। তাহলে সেই ছোট্ট ক্ষুদ্র একটা সময় ডেল্টা টিতে কত দৈর্ঘ্য যাবে? ভি ইন্টু ডেল্টা টি। সেটাই হচ্ছে, যতটা দৈর্ঘ্য যাবে ততটাই হচ্ছে চেনের দৈর্ঘ্য যাবে, ততটা ঠোকা মারবে। তাহলে ওই টাইমে চেনের ভর কত হবে? তাহলে চেনের একক দৈর্ঘ্যের ভর ইন্টু চেনের দৈর্ঘ্য। চেনের একক দৈর্ঘ্যের ভর মানে কি? এক দৈর্ঘ্যের ভর কত? প্রশ্নে কি দেওয়া আছে? এল দৈর্ঘ্যের ভর দেওয়া আছে। তাহলে এল দৈর্ঘ্যের ভর হচ্ছে এম, এক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই এল। তাহলে এই দাঁড়ালো আমার ডেল্টা এম। তাহলে ডেল্টা টি সেকেন্ডে গেল এতটা। তাহলে ডেল্টা এম সমান আমাদের কি দাঁড়ালো? ডেল্টা এম সমান আমাদের দাঁড়ালো এম বাই এল ইন্টু ভি ইন্টু ডেল্টা টি। তাহলে এবার বলো তো দেখি, ডেল্টা এম বাই ডেল্টা টি সমান কত দাঁড়াবে? ভাগ করে দিলে এম বাই এল ইন্টু ভি দাঁড়াবে না? এই ডেল্টা টিটাকে এইদিকে নিয়ে এলাম। তাহলে এইটাই তো আমার ফর্মুলা ডিএমডিটি। তাহলে ডিএমডিটি সমান কি দাঁড়ালো? এম বাই এল ইন্টু ভি। তাহলে ফর্মুলা এফ টু তে আমাদের কি ছিল? ভি ইন্টু ডিএমডিটি। ভি কি পেয়েছিলাম? রুট ওভার অফ 2gx, বা ভিটাকে আপাতত রাখি। তাহলে এইটা সমান কি পেলাম? ভি ভি থাকলো, এইখানে ডিএমডিটি সমান এম বাই এল ইন্টু ভি পেলাম। তাহলে ভি ইন্টু এম বাই এল, এম বাই এল ইন্টু ভি। তাহলে কত পাবো গো? এম বাই এল ইন্টু ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে কত? 2gx, হ্যাঁ কি না? তাহলে এফ টু সমান এম বাই এল ইন্টু ভি স্কোয়ার। ভি সমান কত পেয়েছিলাম ওই পাতায়? 2gx। তাহলে ভি স্কোয়ার সমান কত? রুট ওভার 2gx পেয়েছিলাম। তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু জি ইন্টু এক্স। আবার এক্স এর মান কত পেয়েছিলাম? এক্স সমান কত পেয়েছিলাম? হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার। তাহলে এই এক্স এর মান আবার বসাই। তাহলে এখানে হবে এম বাই এল ইন্টু 2gx, 2g ইন্টু এক্স এর জায়গায় বসাচ্ছি হাফ জি টি স্কোয়ার। দুই দুই কাইটা গেল। তাহলে কি পড়লো? এম বাই এল জি স্কোয়ার টি স্কোয়ার। তাহলে এফ টু সমান দাঁড়ালো এম বাই এল জি স্কোয়ার টি স্কোয়ার। তাহলে মোট প্রযুক্ত বল কত? মোট প্রযুক্ত বল কি হবে? এফ সমান এফ ওয়ান প্লাস এফ টু হবে, হবে না? হবে না? একটা এফ ওয়ান আমি ক্যালকুলেট করে দেখেছিলাম, দেখো হাফ এম বাই এল জি স্কোয়ার টি স্কোয়ার। আর এই এফ টুটা কত এলো? এম বাই এল জি স্কোয়ার টি স্কোয়ার। তাহলে দুটোকে যোগ করলে কত হবে? 3/2 এম বাই এল ইন্টু জি স্কোয়ার টি স্কোয়ার। কেন কি? এই অংশটা পুরো কমন, এইখানে হাফ, এখানে এক, হাফ প্লাস এক সমান হচ্ছে 3/2। তাহলে দেখো তো এটা অ্যান্সার আছে কিনা? এটা অ্যান্সার আছে। তো এই ধরনের অঙ্কতে নিউটনের সূত্রটা যেটা আছে সেটাকে সঠিকভাবে আমরা বুঝতে হবে। এবং দেখো এই যে অঙ্কগুলো, যেহেতু এই অঙ্কগুলো এক একটা অঙ্ক অনেক অঙ্ককে একসাথে যোগ করে, এই প্রবলেমটা করতে গিয়ে আমাদের কত কি লাগলো বলো? কত কিছু ফান্ডা লাগলো। কি কি ফান্ডা লাগলো আমি যদি তোমাকে বলি, কোন কোন ফান্ডা ইউজ করেছি আমাদের? আমরা দেখো এক নাম্বার হচ্ছে আমরা কাইনেমেটিক্স ইউজ করেছি, একমাত্রিক গতি যেটা সেটা ইউজ করেছি। সেখানকার ফর্মুলা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2x ব্যবহার করেছি। সেখানকার ফর্মুলা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার ব্যবহার করেছি। আমি সেই জন্য বারবার বলেছিলাম কাইনেমেটিক্স 1 মাস 1.5 মাস ধরে পড়ানোর কারণ এটাই ছিল যে কাইনেমেটিক্স
যদি কেউ ভালো করে বুঝতে পারবে সে কিন্তু ফিজিক্সের কিং এবং কুইন হয়ে যাবে। কিন্তু নাম্বার 2 হচ্ছে আমরা নিউটনের সূত্র পড়লাম, নিউটন সেকেন্ড ল পড়লাম। সেখান থেকে আমরা দেখলাম নিউটনের সেকেন্ড ল, কোন একটা পরিবর্তনশীল ভর যদি হয় তার ক্ষেত্রে আমাদের কিন্তু এফ ইকুয়াল টু হচ্ছে ডিপিডিটি, তার দুটো ফর্মুলা হবে ডিডিটি অফ এমভি ভরবেগ। তার মানে সেখান থেকে আমরা দেখলাম এম ইন্টু ডিভিডিটি প্লাস ভি ইন্টু ডিএমডিটি, সেই একটা পার্ট আমরা পেলাম। আর একটা কি বুঝলাম, আর একটা হচ্ছে ওজন বল পেলাম এফ সমান এমজি। এই কটা জিনিস আমরা কিন্তু দিয়ে বাদবাকি ক্যালকুলেশন করলাম। একক দৈর্ঘ্যের ভর, এগুলো আমাদের মাথায় এলো, একক দৈর্ঘ্যের ভর আমাদেরকে লাগবে, সেটা আমরা পেলাম এম বাই এল। এই ক্যালকুলেশনটা করে বাদবাকি জিনিস বসিয়ে আমরা পুরো প্রবলেমটা করতে পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু আওয়াজ দাও, বুঝি কেমন বুঝেছো, বলেন বলেন। কোন এমডিভিডিটা? এই পার্টটা, এই এমডিভিডিটা আমি ধরেছি এটা হচ্ছে তাৎক্ষণিক বল। মানে যে মুহূর্তে যে মুহূর্তে চেনটা তখন ধাক্কা মারছে নিচে, সেই মুহূর্তে বেগটাকে আমি কনস্ট্যান্ট ধরতে পারি খুব ক্ষুদ্র সময়ের জন্য। বেগের কোনো পরিবর্তন আমি তখন ধরছি না সেই মুহূর্তে। কারণ দেখ ওখানে একটা লম্বা টাইমের কথা বলেনি। ডেল্টা ভিটা, ডেল্টা ভি এর যে পার্ট সেই পার্টটা আমার জিরো হবে। এবার যদি আমি ডাইরেক্ট এই পার্টটাকে আমি যদি ধরতাম, এই পার্টটাকে আমি শুধুমাত্র কনসিডার করেছি যে ধাক্কা বলটা, এই পার্টটাকে আমি কনসিডার করেছি। এই পার্টটাকে যদি আমি কনসিডার করি তাহলে ওই প্রথম পার্টটা আলাদা করে চলে আসবে, হাফ এম বাই এল জি স্কোয়ার টি স্কোয়ার, এটা চলে আসবে। যেহেতু অঙ্কটা আমি এই ফরম্যাটে করে দিয়েছি সেই জন্য আমি এই পার্টটাকে কনসিডার করিনি এবং ধরেছি ওই মুহূর্তের জন্য এই পার্টটা কোনো বল দিচ্ছে না। কারণ কি, সেখানে বেগের কোনো পরিবর্তন ডেল্টা টি এর মধ্যে আমি ধরছি না, বেগকে কনস্ট্যান্ট ধরছি। বোঝা গেল কিছু? এইটাকে যদি শুধুমাত্র আমরা এই ফোর্স থেকে ক্যালকুলেট করি তাহলে কিন্তু এম ডিভিডিটি যদি আমরা ধরে নিই তাহলে কিন্তু এই হাফ পার্টটা অটোমেটিক চলে আসবে। কিন্তু অঙ্কটা যেহেতু আমি দুই ভাবে করিয়েছি, যে একটা জমে থাকা ভর, একটা ধাক্কা বলের ভর, এই সমস্ত পার্ট করে করিয়েছি, তার জন্য আমি এই পার্টটাকে কনসিডার করিনি। ইট শুড নট বি জিরো, বাট এইটাকে আমি এখন কনসিডার করছি না। আমি শুধু পরিবর্তনশীল ভরের জন্য যে বল প্রয়োগ হচ্ছে সেটা কনসিডার করছি। দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। এবং তোমরা ট্রাই করতে পারো যে শুধু এই ফোর্স, এই ফর্মুলা দিয়েই পুরো অ্যান্সারটা বেরিয়ে আসবে। এবং এইটা আসবে, আর এইটা তো এলোই, এম বাই এল ইন্টু জি স্কোয়ার টি স্কোয়ার এলো। এই দুটো পার্ট অটোমেটিক চলে আসবে। ওকে, এবার দেখো তোমাদেরকে এই কঠিন গাণিতিকের এক নাম্বারটা করে দিই, বা এক নাম্বারটা তোমরা দেখো। বিশেষ করে এখানে যে প্রবলেম সেট 2 আছে তার এক নাম্বারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। 8 নাম্বারেরটা ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে তোমার 13 নাম্বারেরটা ইম্পর্টেন্ট। যদি সব করতে না চাও তাহলে এগুলো অ্যাটলিস্ট করো। তারপরে হচ্ছে তোমার 24-এরটা ইম্পর্টেন্ট, 24-এরটা আমি এক্ষুনি করে দেবো, 24-এরটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে 28-এরটা ইম্পর্টেন্ট। তারপরে 29, 30 দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু ডাইরেক্ট কোশ্চেন পড়ে যায় জয়েন্ট এন্ট্রান্স নিটে। তারপরে হচ্ছে রকেট এবং জেটের সমস্ত অঙ্ক করবে। রকেট জেটের দুটোই ফর্মুলা, রকেট জেট, এগুলো হোমওয়ার্ক, এগুলো করো। আমি সামনে স্যাটারডে তোমরা চেষ্টা করো, আমি দেখবো কিন্তু। ওকে, এরপর আমি চলে যাই তোমাদের প্রবলেমে। এই 2 নাম্বারেরটা করো, 2 নাম্বারেরটা ইম্পর্টেন্ট। এবার আমি চলে যাই, সাইদার কতগুলো কনফিউশন আছে। 91-এরটা প্রথম করাচ্ছি। ও, 91-এটা যেটা দিয়েছে সেই থিওরিটা আমরা পড়াইনি। বেগ বন্টন হয়ে যায়, আমরা এখানে কিন্তু পুরোপুরি সংঘর্ষের থিওরিটা কিন্তু পুরোপুরি পড়াইনি। সুতরাং 91-এর অঙ্কটা
ওয়ার্ক পাওয়ার এনার্জির পরে হবে। তবু আমি বলে দিচ্ছি, এরা এরকম উল্টো পাল্টা করে যেখানে সেখানে অঙ্ক দিয়ে দেয়। তো যাই হোক, আমি এখান থেকে 91টা বাদ দিলাম, 83টা করছি। 83 এমসিকিউ এ চলে এসো। এমসিকিউ 83 কি আছে? এমসিকিউ 83 বলেছে 1 কেজি ভরের একটি বস্তুকে, 1 কেজি ভরের একটি বস্তুকে, আমি লিখে দিচ্ছি অঙ্কটা। 1 কেজি ভরের একটি বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হলো, উপর দিকে ছোড়া হলো। 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর বিস্ফোরিত হয়ে সেটি দুটি টুকরে পরিণত হলো, দুটি টুকরোতে পরিণত হলো। একটার ভর হলো 0.4 কেজি, আর একটার ভর হলো 0.6 কেজি। 1 কেজি ভর, দুটো এরকম দুটো টুকরো হলো। তো বলেছে 0.04 কেজি যে ভর, তার বেগ হলো 25 মিটার পার সেকেন্ড বেগে, মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে। এটা হচ্ছে এর বেগ। প্রশ্ন করেছে যে এই 0.6 কেজি ভরের, 0.6 কেজি ভরের বেগ কত? এটা হচ্ছে প্রশ্ন। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে। এই প্রশ্নটা তোমরা প্রত্যেকে বুঝতে পারছো না? পারছো না? প্রশ্নটা বুঝতে পারছিস? ফারহানা, প্রশ্নটা বুঝতে পেরেছিস? একটা বোমকে ধরেছে 1 কেজি, 100 মিটার পার সেকেন্ড বেগে ওটাকে উপর দিকে ছুড়ে দিয়েছে। উপর দিকে ছুড়ে দেওয়ার পর 5 সেকেন্ডে তার বেগ কি 100 মিটার পার সেকেন্ড থাকবে, না কমবে, না বাড়বে? কমবে। ভেরি গুড। সেই বেগ আর তার 1 কেজির ভর, এই দুটো একসাথে যখন থাকবে একটা ভরবেগ তৈরি হয়ে থাকবে। এবার যে মুহূর্তে, একটা মুহূর্তে বম দুম করে ফেটে গেল, তাহলে বমটা যে মুহূর্তে ফাটবে, সেই মুহূর্তে যখন ফাটবে, তখন কিন্তু একটা টুকরো যদি উপরের দিকে যায়, আর একটা টুকরো নিচের দিকে যাবে। প্রশ্ন করেছে যে প্রথম টুকরোটা যদি 400 গ্রামের হয়, 0.4 কেজি হয়, এবং সেটা 25 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে যায়, তো সেকেন্ড পার্টের বেগ কত হবে? তো আমরা অঙ্ক করি, দেখি। ও যেতেই হবে ওকে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র করতে গেলে দুটো টুকরো যদি হয়, তাহলে অবশ্যই একটা উপরের দিকে গেলে আর একটাকে নিচের দিকে যেতে হবে। প্র্যাকটিক্যালি যাবেই যদি দুটো টুকরো হয়। লস অফ সায়েন্স আর ভ্যালিড ফর এভরিথিং, কিন্তু তোমাকে এই যে ল গুলোকে মেনটেন করার জন্য, প্র্যাকটিক্যালি তো একটা বম দুটো টুকরোতে ভাঙে না, বম অনেক টুকরোতে ভাঙে। এবার প্রতিটা টুকরো যেটা ডান দিকে যাচ্ছে, তার সাথে বাম দিকে একজন কিন্তু কনজার্ভ করে বেরোবে, বেরোতেই হবে। ভরবেগের সংরক্ষণ সূত্র এমন সূত্র, যেটা ফিজিক্সের কোনো ল যদি ফিজিক্সের না মানে, তাহলে সেই লটাকে আমরা ল হিসেবে অভিহিতই করব না। ইট ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ইকুয়েশন। খুব শক্তিশালী একটা সূত্র হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, যার কোনো রকম কোনো ব্যতিক্রম নেই, কোনো লিমিটেশন নেই। বুঝতে পারছো? ভরবেগের সংরক্ষণ সূত্র কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু খুব হাইলি প্রযোজ্য, বিশাল ইম্পর্টেন্ট একটা থিওরি। সুতরাং দুটো টুকরো যদি হয় এবং একটা যদি উপর দিকে যায়, আর একটাকে নিচের দিকে যেতেই হবে। কত বেগে সেটা আমরা ক্যালকুলেট করব। তার আগে আমরা ক্যালকুলেট করব, এইটা যেহেতু মাটি, এখান থেকে আমি যেহেতু বোমটাকে ছুঁড়েছি, বোমটা তো 5 সেকেন্ডে উপরে গেছে,
তাহলে 5 সেকেন্ড পর এখানে ইউ ইকুয়াল টু আমরা দেখেছি 100 মিটার পার সেকেন্ড দিয়েছে, ভি ইকুয়াল টু কত হবে সেটা আমাকে বার করতে হবে, কারণ এখানে একটা মন্দন কাজ করছে যেটার নাম হচ্ছে জীব। কথা বোঝা গেল? একটা বেগে আমি ছুড়ে দিয়েছি, পৃথিবী টানছে, তার মন্দনের জন্য ধীরে 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 ওর বেগ কমবে। তাহলে বেগ কমে কত হবে গো? এখানে কি ফর্মুলা ইউজ করব? ভি সমান ইউ প্লাস এটির ফর্মুলা ইউজ করব, যেখানে এ সমান হচ্ছে মাইনাস জি, যেখানে টি সমান দেওয়া আছে 5 সেকেন্ড, যেখানে ইউ সমান দেওয়া আছে 100 মিটার পার সেকেন্ড। পুট দেম, বসিয়ে দাও। তাহলে বসালে আমি যেটা পাবো সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ, ইউ মানে 100 মাইনাস জি, জি মানে 10 ইন্টু 5, তার মানে এটা হচ্ছে 100 মাইনাস 50, সো দিস ইজ 50 মিটার পার সেকেন্ড। তাহলে আর বম যখন ফেটেছে সেই মুহূর্তে বমের বেগ কিন্তু 100 ছিল না, ওটা কমে গিয়ে 50 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে বলো তো দেখি, বম যে মুহূর্তে ফেটেছে সে মুহূর্তে তার ভরবেগ কত ছিল? ভর ইন্টু বেগ, বমের টোটাল ভর ইন্টু বেগ। তাহলে আমার এখানে যে মুহূর্তে বম ফেটেছে, যে মুহূর্তে বোম বিস্ফোরিত হয়েছে, বিস্ফোরিত হলো, তখন তার ভরবেগ কত? ঠিক তার আগে, ঠিক তার আগে ভরবেগ কত হবে? ভরবেগ সমান হচ্ছে 1 কেজি, ভর ইন্টু বেগ, 1 কেজি ইন্টু বেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, তাহলে এত কেজি মিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে 50 ইউনিট কেজি মিটার পার সেকেন্ড। এবার জাস্ট পরে, এটা হচ্ছে জাস্ট বিফোর মাইক্রো সেকেন্ড আগে, বম ফাটার মাইক্রো সেকেন্ড আগে, জাস্ট আফটার কি হলো দেখতে পাচ্ছি, জাস্ট আফটারে দেখতে পাচ্ছি দুটো পার্টিকেলে ভেঙে গেছে। একটা পার্টিকেল দেখছে যার ভর m1, সে উপর দিকে পালিয়ে গেছে v1 বেগে, আর যার ভর m2 সেটা আমি ধরে নিলাম, যে ধরে নিলাম আমি জানি না, উপর আমি ধরলাম আমি বোকা, আমি উপরের দিকেই দিয়ে দিলাম ধর, v2 বেগেই উপরের দিকে যাচ্ছে, আমি ধরলাম বোকা, আমি জানি না বিপরীত দিকে যাবে সেটা আমরা জানি, আমরা ধরে নিচ্ছি উপরের দিকে যাচ্ছে। তাহলে এই যে এমভি ছিল আগে, পরে এখানে ভরবেগ কত? পরে মোট ভরবেগ কত দাঁড়ালো এখানে? পরে মোট ভরবেগ কত দাঁড়াবে? দাঁড়াবে m1v1 প্লাস m2v2 ধরছি, আমি ধরে নিচ্ছি যে যেদিকে তোমার বোমের প্রথম টুকরোটা গেছে সেদিকেই ধরে নিলাম দ্বিতীয় টুকরোটা গেল। তাহলে জাস্ট আফটারে যে মোট ভরবেগ আর জাস্ট বিফোরে যে মোট ভরবেগ, সেই দুটোকে সমান হতেই হবে। ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য, যেখানে কিন্তু অভিকর্ষণ ত্বরণের ক্রিয়াশীল হওয়ার প্রশ্ন উঠছে না সেই মুহূর্তে, সে কিন্তু ওই যে ফ্র্যাকশন অফ সেকেন্ডে তার কাজ কিন্তু তখনও করেনি। তারপর বেরিয়ে যাওয়ার পর তাদের বেগ কি হবে না হবে তার উপর অভিকর্ষের বলের বা ত্বরণের ইফেক্ট পড়বে, কিন্তু ওই মুহূর্তে নয়। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে? সংরক্ষণ সূত্র অনুযায়ী, সূত্রানুযায়ী আমরা দেখতে পাচ্ছি m1v1 প্লাস m2v2 দ্যাট মাস্ট বি ইকুয়াল টু mv। তাহলে বসিয়ে দিই, আমাদের বার করতে হবে v2 সমান কত। এখানে আমাদের সব জানা, এই যে সমীকরণ আমরা লিখলাম m1v1 প্লাস m2v2 সমান হচ্ছে mv, এখানে আমাদের m সমান 1 কেজি, mv সমান আমরা জানি এটা পেয়েছি, এই mv সমান আমরা পেয়েছি 50, m1 সমান বলা আছে 0.4 কেজি, m2 সমান বলা আছে 0.6 কেজি, v1 সমান কত বলা আছে 25 মিটার পার সেকেন্ড। এবার বার করতে দিয়েছে v2 সমান কত, তাহলে আমরা এগুলো পুট করি, পুট করলে কত পাই দেখি। তাহলে m1v1 মানে হচ্ছে পয়েন্ট কত, m1 0.4 ইন্টু v1 প্লাস 0.6 ইন্টু v2 প্লাস সমান 50। তাহলে v1 সমান এখানে বলে দিয়েছে 25 অবশ্য, তাহলে 25 ইন্টু এটা হচ্ছে 10 প্লাস 0.6 ইন্টু v2 সমান হচ্ছে 50। তাহলে v2 সমান এদিকে গেলে 40 বাই 0.6, তার মানে এটা উঠে গেলে হচ্ছে, এদিকে গেলে এটা ঠিক করলাম তো, 25 4 110 কেটে গেল,
তাহলে এখানে এটা কেটে গেলে 40 বাই এটা সমান কত হবে গো? 0। 400/6 মানে কত? 400/6 মানে 200/3। 200/3 মানে 66.2 মিটার/সেকেন্ড। এটাও কিন্তু হবে প্লাস বেরিয়েছে মানে আপ আপ হবে। তো সাইদা তুমি যে প্রশ্নটা করছিলে যে উপরে গেলে নিচের দিকে আসতে পারবে কি পারবে না, আমি তোমাকে বলেছিলাম নিচের দিকে আসবেই। সেখানে আমি আমার কথাটা উইথড্র করছি। যদি ফিক্স থাকে, যেদিক বরাবর ফিক্স থাকবে, যদি তোর ভর মানে কোন একটা বম স্থির অবস্থায় থাকে, তখন একটা টুকরো উপরের দিকে গেলে আর একটা টুকরো নিচের দিকে আসবে। কিন্তু ওর তো একটা প্রাথমিক বেগ ছিল, সেই প্রাথমিক বেগ কত ছিল, টুকরোটা কত বেগে উপরের দিকে উঠলো, আর একটা টুকরো বেগ তার উপর কিন্তু নির্ভর করবে। যেমন ধরে নাও এইটা যেমন এখানে 25 দিয়েছে, এটা যদি আমার 200 দিত তাহলে কি হতো? ধরে নাও এই প্রবলেমটায় v1 সমান যদি বলতো 200 মিটার/সেকেন্ড, তাহলে সেক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করতাম, তাহলে দেখো 200 নয় 400 দিল, ধর 400, তাহলে আমরা লিখছি 0.4 ইন্টু 400 প্লাস 0.6 ইন্টু v2 সমান হচ্ছে 50। তার মানে এখান থেকে দেখো 4 4 16, 1600 তাহলে 160 প্লাস 0.6 ইন্টু v2 সমান 50। তাহলে v2 সমান আসছে -110/0.6 মিটার/সেকেন্ড। তার মানে এখানে কিন্তু নেগেটিভ ভ্যালু আসছে। তার মানে এটা নেগেটিভ আসবে, একই দিকে যাবে না বিপরীত দিকে যাবে, সেটা ডিপেন্ড করছে যে এর প্রাথমিক ভরবেগ কত। কি বোঝা গেল? এখানে তাহলে কোনোটাই মিলছে না। অ্যান্সার প্রাথমিক বেগ বেশি নয়, একটা টুকরোর বেগ, একটা টুকরোর বেগ, আমি বলতে চাইছি ভরবেগ। এখানে ভরবেগ, বেগ নিয়ে বলা উচিত নয়। ভরবেগ দিয়ে যদি আমরা আলোচনা করি, ভরবেগ দিয়ে যদি ধরে নাও এর যা মোট ভরবেগ পুরোটার, এটার মোট ভরবেগ কিছু একটা আছে, আর টুকরো দুটো আছে, এর একটা ভরবেগ আছে, তাহলে এটা দিলাম পি, এটা ধরলাম p1 এর ভরবেগ, m1 এর ভরবেগ ধরলাম p1। যদি যদি p গ্রেটার দেন p1 হয়, তাহলে p2 টাও পজিটিভ হবে, p2 পজিটিভ হবে, একই দিকে হবে। কিন্তু যদি যদি p1 গ্রেটার দেন p হয়, মানে যত ভরবেগ নিয়ে ও যাচ্ছিল তার থেকে ভরবেগ বেশি হয়ে গেছে একটা টুকরো, তাহলে তো একটা টুকরো বিপরীত দিকে এসে সেই ভরবেগ কমিয়ে মোট যে ভরবেগ আগে আমার ছিল সেটা করতে হবে। তোমার কাছে 100 টাকা আছে, তোমার কাছে 100 টাকা আছে, তুমি যদি 50 টাকা খরচ করো, তাহলে তোমার কাছে এখনো পজিটিভ 50 টাকা থাকবে। কিন্তু তোমার কাছে 100 টাকা আছে, তুমি যদি 300 টাকা খরচ করে দাও, তাহলে অবশ্যই তুমি মার্কেটে 200 টাকা ধার করেছো। তাহলে এইটা হচ্ছে তোমার পুঁজি, এই পার্টটা হচ্ছে তোমার পুঁজি, এইটাকেই ও খরচা করছে। এইটা হচ্ছে একটা খরচা, এটা হচ্ছে আর একটা খরচা। এই পুঁজি একটা খরচা দেখে আমি আর একটা খরচা বলতে পারবো, কিন্তু একটা কথা যেটা সত্য কথা, সেটা কিন্তু একটা রেখা বরাবর হবে, একটা ডেফিনিট রেখা বরাবর হবে যদি দুটো টুকরো হয়। কি বোঝা গেল না, বোঝা গেল না বলো? সবাই বুঝতে পেরেছো? হ্যালো 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 হ্যালো, ওকে। এবার ধরে নাও এখানে তো আর সেরকম, তোমরা কিন্তু অঙ্ক করতে থাকো। কত? 100 মিটার/সেকেন্ড। তাহলে দেখো আমার ক্যালকুলেশনে কোথাও কি গন্ডগোল হলো? তাহলে তোমরা আমার ক্যালকুলেশনের মধ্যে গন্ডগোল হতে পারে, কনসেপ্টে গন্ডগোল নেই। তোমরা নিজেরা আবার ক্যালকুলেট করো। আমার মনে হচ্ছে যদি আমার ক্যালকুলেশন ঠিক হয়, তাহলে এখানকার অ্যান্সার ভুল আছে। ওকে, তোমাদেরকে 72 অঙ্কটা করে দিই। 72 মনে হবে যে এত সহজ অঙ্ক কেন করছেন, কারণ এই অঙ্কটা মাঝে মাঝেই পরীক্ষায় পড়ে। কি বলেছে? সহজ অঙ্ক একটা, এম এবং 4m ভর বিশিষ্ট, এটা ক্লাসে থাক, ভর বিশিষ্ট দুটি বস্তু কণার গতিশক্তির অনুপাত, গতিশক্তির অনুপাত বলেছে 2:1। তাদের ভরবেগের অনুপাত কত? তাদের
ভর বেগের অনুপাত কত, এটা খুব সহজ, কিন্তু তবুও এটা একবার আমার করে দেওয়া থাক। তাহলে দেখো এখানে যে রিলেশনটা দিয়েছে, দুটো ভর বলে দিয়েছে, দুটোর গতিশক্তির অনুপাত বলে দিয়েছে, আর ভরবেগের অনুপাত বার করতে দিয়েছে। তার মানে এখানে তোমার নলেজ এবং তোমার ফান্ডা থাকা দরকার কিসের উপর, তোমার কনসেপ্ট থাকা দরকার ইকুয়েশন, রিলেশন বিটুইন বিটুইন কাইনেটিক এনার্জি এবং ভরবেগ, মানে হচ্ছে মোমেন্টাম। তাহলে গতিশক্তি কাইনেটিক এনার্জিটাকে কে ধরলাম, আর ভরবেগকে তো আমরা কি ধরি। তাহলে কে এবং পি এদের মধ্যে সম্পর্ক আমাদের জানতে হবে। আর আমরা কি জানি, কে সমান যদি একটা এম ভরের বস্তু হয়, সেটা যদি ভি বেগে যায়, তাহলে এখান থেকে কে এর মান কত দাঁড়ায়, গতিশক্তি সমান কি দাঁড়ায়, ফর্মুলা কি ছোটবেলা থেকে জানো তোমরা, হাফ এম ভি স্কোয়ার। ঠিক। আবার আমরা জানি ভরবেগ সমান কি, পি সমান আমরা জানি ভর ইন্টু বেগ। তাহলে এদের মধ্যে সম্পর্ক স্থাপন আমরা করব। করব কি করে, দেখো কে সমান, এটা তোমরা অবশ্যই জানো, স্টিল আমি করে দিচ্ছি, এম ভি স্কোয়ার, উপর নিচে এম গুণ করে দাও, তাহলে 1/m, নিচে একটা এম দিলাম, উপরে একটা এম অলরেডি ছিল, তাহলে এম এ স্কোয়ার ভি স্কোয়ার হয়ে গেল, তাহলে 1/2m নিয়ে এম ভি এর হোল স্কোয়ার হয়ে গেল। এম ভি মানে কি গো, পি নয়, তাহলে এখানে হলো পি স্কোয়ার বাই 2m। তাহলে কে সমান আমাদের দাঁড়ালো পি স্কোয়ার বাই 2m। তার মানে কি দাঁড়ালো সম্পর্ক, গতিশক্তি সমান পি স্কোয়ার বাই 2m, বা এটাকে আমরা এরকম লিখতে পারি পি স্কোয়ার সমান 2m ইন্টু কাইনেটিক এনার্জি, পি সমান হচ্ছে রুট ওভার অফ 2m কাইনেটিক এনার্জি। এই যে সমীকরণটা, এটা 11 বা 12 এর মধ্যে তোমাদের হাজারো হাজারো জায়গায় এই সমীকরণটা আমাদের ব্যবহার করতে হবে, এবং অনেক ধরনের অঙ্ক আছে যেখানে এই সমীকরণটা খুব কাজে লাগে। তা আমরা এই এই যে রিলেশনটা আছে, এই যে রিলেশনটা আছে, এই রিলেশনটাকে আমরা ব্যবহার করব, ব্যবহার করে, হ্যাঁ ব্রতীশ বাবু, হ্যালো। হ্যাঁ ব্রতীশ, শোনো আমি একটু হ্যাঁ। পড়াচ্ছি, ও আচ্ছা আচ্ছা বেশ স্যার, ঠিক আছে। ঠিক আছে পরে করি তোমাকে। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক বেশ। আছে, ওকে ওকে। বেশ, হ্যাঁ। তো পি এটা হলো, এবার আমাদের প্রশ্নে কি দিয়েছে, আমাদের দিয়েছে একটা ভর এম, একটা দিয়েছে 4m, একটার গতিশক্তি দিয়েছে, দুজনের গতিশক্তির অনুপাত দিয়েছে একটা ধরে নাও, তাহলে এটা m1 সমান এটা, m2 সমান এটা, আর k1:k2 সমান কত দিয়েছে, গতিশক্তির অনুপাত দিয়েছে তোমাদের 2:1। তাহলে p1:p2 সমান কত হবে, তাহলে p1/p2 সমান রুট ওভার অফ 2m1k1 বাই রুট ওভার অফ 2m2k2, 2 কেটে গেল, রুট ওভার অফ m1/m2 ইন্টু k1/k2। তাহলে দেখো তো m1/m2 কত, m1/m2 কত, 1/4, বসিয়ে দিই, রুট ওভার অফ 1/4 ইন্টু k1/k2 কত, 2/1। তার মানে এটা হচ্ছে 1/2 রুট। তার মানে p1:p2 সমান হবে 1:√2। এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষার সময় পড়ার চান্স আছে। ওকে, এরপর লিফটের প্রতিক্রিয়ার একটা অঙ্ক করে দিই, সবই সহজ। লিফটের প্রতিক্রিয়ার আমি তোমাদের এমসিকিউ যেগুলো আছে সেগুলো খুব সহজ। আমি একটা ওই কঠিন গাণিতিক প্রশ্ন মানে প্রবলেম সেট 2 এর একটা অঙ্ক করে দিই। ওকে, 29 এটা করে দিচ্ছি, লেভেল 2 লিফটের প্রতিক্রিয়া, লিফটের প্রতিক্রিয়া লেভেল 2। যেগুলো সহজ বলছি সেগুলো আমার সহজ লাগলেও তোমাদেরকে কিন্তু সহজ করে নিতে হবে প্র্যাকটিস করে করে। এই অঙ্ক করার প্র্যাকটিস করার সুযোগ যা পাচ্ছ করে নাও, পরে বুঝতে পারবে যে এগুলোতে কি প্রোটিন ভিটামিন এবং ফ্যাট তোমাদের শরীরে যাচ্ছে।
এবং তোমাদের গ্রোথ কেমন হবে ডিপেন্ড করছে তোমরা মেকানিক্সের অঙ্ক কত করেছো। তাতে তোমাদের 11 এর নাম্বার প্রচুর বেশি পাওয়ার দরকার নেই, বাট 11 এর মেকানিক্স যদি খুব স্ট্রংলি তৈরি হয়ে যায় তাহলে তোমরা বীরের গতিতে এগোবে। আমি চাই তোমরা ফিজিক্সটা সেইভাবেই শেখো। তো লিফটের প্রতিক্রিয়ার প্রথম অঙ্কটা করে দিই, দ্বিতীয় অঙ্কটা তোমরা করবে। ফার্স্ট অঙ্কটা কি দিয়েছে দেখে নিই। 29 দেখো, বলেছে একটি লিফট সমতরণ এ সহ উঠছে। একটি লিফট সমতরণ এ সহ উঠছে। এক এক ব্যক্তি একটি বলকে লিফট সাপেক্ষে ভি বেগে উল্লম্বভাবে, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, উল্লম্বভাবে উপরে প্রক্ষেপ করলো। টি সময় পর বলটি আবার ব্যক্তির হাতে ফিরে এলো। এবার বলছে দেখাও যে, প্রশ্ন এরকম করবে যে কত বেগে বলটিকে, তোমাদের তো এমসিকিউ থাকবে, বলটিকে ছুঁড়েছিল। তার অ্যান্সার হবে ভি সমান হাফ অফ এ প্লাস ডি ইন্টু টি। ধরে নাও এরকম প্রশ্ন করেছিল, আমি তোমাদের জাস্ট এই যে প্রশ্নগুলো এগুলো লেভেল 2 বলে, কিন্তু এগুলো খুব সহজ, সেগুলো বোঝানোর জন্যই আমি একটা অঙ্ক যে কোনো একটা তুলে ধরলাম। তো এখানে আমরা বোঝার চেষ্টা করব যে কি বলেছে। একটা লিফট সমতরণে উপরে উঠছে, লিফটটা কিন্তু সমতরণে উঠছে, লিফটের সাপেক্ষে একটা বলকে ভি বেগে ছুড়ে দিয়েছে। এবার ধরে নাও লিফটটা উপরের দিকে উঠছে, লিফটের ছাদ নাই, আমরা ধরে নিচ্ছি ছাদ নাই, কারণ যখন আমরা ছুড়ে দেওয়ার কথা বলি তখন আমাদের বিরাট জোরে ছুটতে ইচ্ছে করে, তো আমরা ধরে নাও জোরেই ছুঁড়েছি। উপরের দিকে কোনো সিলিং নেই, লিফটটা ফাঁকা, তো উপর দিকে ছুড়ে দিয়েছি, তারপর দেখছি অনেক কিছু টাইম পর ওটা আমার হাতে আমি ধরলাম টি সময় পর। জিজ্ঞেস করেছে ভি এ জি টি এদের সম্পর্ক কি। প্রশ্নটা প্রত্যেকে বললে বুঝলে, প্রশ্ন বোঝা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে প্রশ্নে বলেছে একটা লিফট আছে ধরে নাও, লিফটের উপরে ছাদ নাই, একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তি কি করেছে একটা বলকে উপর দিকে ছুড়ে দিয়েছে ভি বেগে, আর লিফটটা এ ত্বরণে যাচ্ছে। তো এবার কি হবে তাতে, লিফটও উপরের দিকে উঠবে, বলটা উপরের দিকে উঠবে, তারপর অভিকর্ষ বলটাকে আবার টেনে নেবে, আর লিফটটা উপরের দিকে খানিকটা উঠবে, উঠে আবার মানুষটার হাতে এসে পৌঁছাবে, ও হাত পেতেই ছিল। এই যে সময়টা লাগলো, এই সময়টা হচ্ছে টি সেকেন্ড। নিয়ে জিজ্ঞেস করেছে এ ভি জি টি এদের মধ্যে সম্পর্ক কি। তাহলে কেসটা কি, এটা হচ্ছে লিফট, এখানে ব্যক্তি ছুঁড়েছে, বলটাকে উপর দিকে ছুঁড়েছে, কত বেগে, ভি বেগে, তারপর লিফট এ ত্বরণে যাচ্ছিল। এবার কিছু সময় পর টি সেকেন্ড, আফটার টি সেকেন্ড, আবার দেখতে পাচ্ছি বলটা এরকম করে, ধরো এই লিফটটা হচ্ছে এরকম, মানুষ হাত আছে, আবার বলটা ওর হাতে এসে পৌঁছেছে কিভাবে, এইভাবে বলটা গিয়ে এতটা গিয়ে আবার এখানে ব্যাক করেছে। আর লিফটটা কি করেছে, লিফটটা এখান থেকে এতটা পর্যন্ত গেছে, বা নিচের দিক থেকে যদি বলি এখান থেকে এতটা পর্যন্ত লিফট গেছে। লিফট এতটা গেল টি সময়ে, আমি যেহেতু বলের হাইটটা ধরছি সেজন্য বলের সাপেক্ষে ধরছি, সুতরাং আমি এখানে ছবি যেটা আঁকবো সেটা কিন্তু এই বলের হাইট দিয়ে আঁকবো। এখানে বলটা ছিল, এখানে বলটা এলো, তাহলে লিফট গেল এতখানি, আর বল গেল কতখানি,
এখান থেকে গিয়ে এতখানি। তাহলে বলো তো দেখি, বলের সরণ আর লিফটের সরণ একই না আলাদা? কার সরণ বেশি? এই যে ঘটনাটা ঘটলো তাতে বলের সরণ আর লিফটের সরণ কার সরণ বেশি? ভালো করে ভেবে বলো। এই ঘটনায় এইটা হচ্ছে টি ইকুয়াল টু 0 সেকেন্ড, এইটা হচ্ছে টি ইকুয়াল টু টি সেকেন্ড। প্রশ্ন করেছি এই ঘটনাতে বলের সরণ এবং লিফটের সরণ একদম তাই, সরণ দুটো সমান হবে, নাহলে হাতে পৌঁছাতো। লিফট এমনি করে দাঁড়িয়ে আছি, ছুঁড়ে এরকম করে হাতটা নিয়ে দাঁড়িয়ে আছি, তাহলে লিফট যতটা উঠলো বলও ততটা সরে এসছে। ও কেমন করে এসছে আমার জানার দরকার নেই। সরণ মানে কি? সরণ মানে হচ্ছে প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে সব থেকে শর্টেস্ট রুট, যেটা স্ট্রেট লাইন ডিস্টেন্স। তাহলে এটাও আমার যতটুকু হবে এটাও আমার ততটুকু, তাহলে দুটোরই সরণ সমান। তাহলে প্রশ্ন ছিল বলের সরণ এবং লিফটের সরণ কার বেশি? অ্যান্সার হচ্ছে কারোর বেশি নয়। হাতে পৌঁছলে বল আবার হাতে যদি বল পৌঁছলে দুটিরই সরণ একই। তাহলে এবার বলো তো দেখি, বলের ক্ষেত্রে লিফটের ত্বরণ আমি দেখতে পেলাম, তাহলে টি সময়ে লিফট কতটা যাবে? যেহেতু লিফটের প্রাথমিক বেগ বলেনি, আমরা ধরে নিচ্ছি ইউ সমান 0, তাহলে টি টি সেকেন্ডে লিফট কতটা যাবে বলো তো দেখি। লিফটের ত্বরণ কত? লিফটের ত্বরণ হচ্ছে এ ত্বরণে কতটা গেছে? টি সেকেন্ড। তাহলে বলতো দেখি সরণ কতটা হবে? এস সমান ইউটি হাফ এটি স্কোয়ার হবে, প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ 0 ধরেছি, তার মানে এই পার্টটা 0 হয়ে গেল, তার মানে এটা পাতি হাফ এটি স্কোয়ার হলো। এবার আমাকে বলো তো দেখি, বলটাকে ভি বেগে ছুড়ে দিয়েছি, তারপর বলের উপর ত্বরণ কি ক্রিয়াশীল হয়েছে? লিফটের ত্বরণ কি আর থাকবে? আমি তো লিফটের সাপেক্ষে ছুড়ে দিয়েছি, যে লিফটের সাথে ওর কানেকশন আউট হয়ে গেল, লিফটের ত্বরণ কিন্তু ওর আর লাগবে না। তখন ও কি পাবে? যখন বাইরে চলে যাবে তখন কেবলমাত্র অভিকর্ষজ মন্দন পাবে। তাহলে লিফট ত্বরণে গেল, বল কিন্তু অভিকর্ষ মন্দনে আসবে, কিন্তু বলের সরণ কত হবে টি সময়ে? দেখি, তাহলে টি সময়ে বলের সরণ কত হবে? তাহলে আমরা দেখছি এখানে বল আছে, বলটা ভি বেগে ছুড়ে দিয়েছি, বল এইভাবে যাচ্ছে, নিচের দিকে জি আছে, এটা হচ্ছে মন্দন। তাহলে টি সময় বলেছি, তাহলে এখানে প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ বলা আছে ভি, প্রাথমিক বেগটাই বলা আছে ভি, কারণ ভি বেগে ছুড়েছি। ত্বরণ এ সমান কত? জি, সময় সমান টি। তাহলে আমি চেয়েছি সরণ সমান কত? সরণ এস সমান সেই একই ফর্মুলা, কিন্তু এ সমান মাইনাস জি, মন্দন এটা। তাহলে এস ইকুয়াল টু ভিটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। তাহলে আমি এখানে কি পেলাম? এস লিফট সমান পেলাম হাফ অফ এটি স্কোয়ার, এস বল সমান পেলাম ভিটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। এবার যেহেতু ওরা দুজন ধরেছে, তাহলে এই এস লিফট সমান এস বল হতেই হবে, এই দুটো সরণ সমান হতেই হবে। তাহলে সরণ সমান করলে আমি এখান থেকে কি পাচ্ছি দেখো, হাফ অফ এটি স্কোয়ার সমান ভিটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। টি 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 সব কেটে দেবো, কারণ টি ইকুয়াল টু 0 আমরা ধরছি না। টি ইকুয়াল টু 0 ধরলে সবাই দাঁড়িয়ে থাকবে, প্রাথমিক মুহূর্তের গল্প আমরা দেখছি না। তাহলে টি নট ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে টি কে উভয় পক্ষে কাটলে হাফ অফ এটি সমান ভি মাইনাস হাফ অফ জিটি হবে। তাহলে এখানে ভি সমান কি পাবো? ভি সমান ওইদিকে তাড়ালে হবে হাফ অফ জি প্লাস এ ইন্টু টি হবে। সো দিস ইজ প্রুফ। এরকম অঙ্ক কিন্তু পেতে ঝেপে করতে হবে, বাঘের মতন অঙ্ক করতে হবে, যেন অঙ্ককে ঝপা ঝপ এদিক ওদিক পুরো কেটে
চুরমার করে দিতে পারো। যেমন ধরে নাও এখানে একটা তোমাদের নানা ধরনের অঙ্ক আছে। এবার আমাদের এই অঙ্কটা করে দিয়ে একটা তোমার 3 নাম্বার, এটা কিসের, লেভেল 3 এর 34 অঙ্কটা করে দিচ্ছি। লেভেল 3 এ 34, 34 এখানে বলে দিচ্ছি তোমরা করবে কোনগুলো। লেভেল 3 এর মানে যে লেভেল 3 তা নয়, লেভেল 3 এর কিছু কিছু প্রবলেম কিন্তু আমাদের বাংলা বইয়ে লেভেল 0 চলে আসে। সুতরাং যেমন হচ্ছে 47, ভেরি ভেরি ইজি। যেমন হচ্ছে তোমার 39 গুলো করো, 39 করো, 41 করো, যার যেটা করতে ইচ্ছা করছে সব করো। আর এটা 34 দেখো খুব সহজ আছে, এটা আমি করে দেবো। যেটা সহজ সেটা আমি করে দেবো, কঠিন গুলো তোমরা করবে। 22 তোমাদের স্কুলে করিয়েছিল বলে তোমরা একদিন জানালে। তারপর হচ্ছে তোমার 19 হচ্ছে জলের মতো সহজ, এটা পুরো জল। আর 8 করো, 8 তোমাদের করতে দিলাম হোমওয়ার্ক, তুলনামূলক শক্ত। 5 করো। আর 6 তোমাদেরকে আমি চ্যালেঞ্জ হিসেবে দিলাম। 6 যদি নিজে থেকে উইদাউট হেল্প যদি নামাতে পারো, একটা বিরাট বড় প্রাইজ দেবো। কিন্তু কোনো কোনো জায়গা থেকে দেখে করলে হবে না। ওই যে দুটি দুটি ভর, একটা পাতলা ছবি সুতো দিয়ে আটকানো আছে, মধ্যেখানে বল টেনে দিয়েছে, তাহলে তাহলে বল দুটির উল্লম্ব দিকে ত্বরণ কত হবে? দিস ইজ ভেরি 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 গুড কোশ্চেন। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে কোনো বড় বড় পোস্টের ইন্টারভিউ কিন্তু আমরা জিজ্ঞাসা করি। যেই দুটো তিনটে ইকুয়েশন যখন লিখে দেয় তখন আমরা 12টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু লেভেল 3 দিয়েছে, বাট দিস ইজ লেভেল 1, লেভেল 2 ও হতে পারে, কিছু কিছু লেভেল 3 আছে অবশ্যই, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এগুলো করো। 29 দেখো, একটা ক্রিকেট বল দিয়েছে, এত বেগে যাচ্ছিল, সংঘর্ষের এত, গড় বল কত হবে? আইআইটি 74 তে পড়েছে। আইআইটি 74 মানে এখন ক্লাস 9 এও পড়বে না, এটা মনে রাখতে হবে। তো এটা খুবই সহজ, ওরা দেখেছে আইআইটি তে পড়েছে মানেই মনে হয় লেভেল 2 হয়ে যাবে, লেভেল 3 হয়ে যাবে। তো এরকম কিছু করে। যাই হোক, আমি একটা করে দিই, সেগুলো হচ্ছে 34 লাস্ট অঙ্ক। 34 লেভেল 2, লেভেল 3। অঙ্ক ভয় পাবে না, অঙ্কর উপর জাম্প করো, অঙ্ক করো, প্রচুর পরিমাণে অঙ্ক করো। যেমন করে অঙ্ক করো, তেমন করে মেকানিক্স পড়ার নিয়ম হচ্ছে ফিজিক্সের অঙ্কটা অঙ্কের মতন অঙ্ক করা। কিন্তু যেহেতু একজন টিচারের পক্ষে সম্ভব নয় পুরো সব অঙ্ক তোমাকে ধরে ধরে করানো, তাহলে তোমার সিলেবাস শেষ হবে না, পরে তোমার কাছে প্রচুর পরিমাণে গাল আমি খাবো। তো সেটা যেহেতু সম্ভব নয়, তাই তোমাদেরকেই ইনিশিয়েটিভ নিতে হবে অঙ্কগুলো করে নেওয়ার, এবং যেগুলো যেগুলো তোমাদের হবে না সেগুলো আমার কাছে করে নেওয়ার। এবং এটা করে নিয়ে তোমরা নিজেরা লাভবান হও, সেটা আমি চাই। এখানে একটা এ ভর এখানে ঝুলিয়ে দিয়েছে, এখানে বি ভর ঝুলিয়ে দিয়েছে, এরকম দিয়েছে। নিয়ে বলেছে এ এর ভর বলেছে m1 কেজি, আর বি এর ভর বলেছে m2। এবার বলেছে প্রদত্ত চিত্রে এ এবং ভি এর ভর দিয়েছে, বি এর নিম্নমুখী ত্বরণ কত? বি এর নিম্নমুখী ত্বরণ কত জিজ্ঞেস করেছে। বি এর নিম্নমুখী ত্বরণ কত? তাহলে বি এর নিম্নমুখী ত্বরণটা যেহেতু চেয়েছে, তাহলে ওই ত্বরণটাই আমরা ধরে নিই। নিম্নমুখী ত্বরণ সমান এ, মনে করি এই এটাই হচ্ছে আমার নির্ণেয় রাশি, এটাই আমাকে রিকোয়ার্ড, এটাই আমার বার করতে হবে। তাহলে কি করে বার করব? এখানে কটা দড়ি আছে, কটা সুতো আছে ভরহীন, এগুলো মনে রাখবে। জোর করে যেচে আমরা চাপ নেব না। আমাদের কপিকল বলা নেই কিছু ভর আছে কি নাই, তাহলে কপিকল ভরহীন। যদি কোনোভাবে কপিকলের ভর দেয়, তাহলে জানবে সেটা রোটেশনাল মোশনের প্রবলেম, সেটার ক্ষেত্রে টেনশন দুই দিকে আলাদা হবে।
টেনশন একই হবে না, এই একই তারের দুই দিকে টেনশন একই আলাদা হয়ে যাবে যদি কপিকলের ভর থাকে। তো সেটাও প্রশ্ন হয়, যখন আমরা রোটেশন করাবো তখন আমরা বলবো। 1 নাম্বার। আর সুতোর কোনো ভর নেই, সুতোর ভর নেই। এবার বলো তো দেখি, এবার প্রশ্ন হচ্ছে যে কি হবে বলো, কি হবে, সমীকরণ কি করে লিখবো? ও, তাহলে এইখানে ধরে নাও কটা দড়ি, দড়ি কটা, কটা সুতো আছে এখানে? এই দেখো এখান থেকে এখানে একটা সুতো আছে, তাহলে এই সুতোটার টান সব জায়গায় টি 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 থাকবে। এই একটা সুতো আর এই একটা সুতো, এখানকার টান হবে T1। এবার আমাকে বলো, এবার এখানে আমরা T1A1 দিয়ে যদি আমরা করি জিনিসটা, তাহলে বলো তো দেখি এর এর যে M2 এর যে ত্বরণ, সেটা যদি A হয় নিচের দিকে, তাহলে M1 এর ত্বরণ কত হবে? এই প্রবলেমে কিন্তু থিটাটা দিয়ে দেওয়া উচিত। A/2 হওয়াটা খুব ডিফিকাল্ট, কেন এখানে এই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটার জন্য একটা ফ্র্যাকশন এদিকে কাটা যাবে। সুতরাং এই প্রবলেমের মধ্যে ভুল আছে, এরা ধরেই নিয়েছে এটা A/2 হবে, প্রবলেমটা ভুল করে দিয়েছে। এই প্রবলেমটা এরকম অ্যাঙ্গেল হলে অ্যাঙ্গেলটা দেওয়া উচিত ছিল, অ্যাঙ্গেল দিলে সেক্ষেত্রে A/2 হবে না। তাই প্রবলেমটাকে এরকম আমরা ধরে নাও, এরকম ধরছি, ওকে, প্রবলেমটাকে আমরা এরকম ধরছি, এটা এরা দিতে ভুল করেছে। ধরে নাও এটা M2, ওকে, তাহলে এখানে যদি A হয় তবে এটা A/2 হবে, কারণ এখানে দুটো সুতো আছে। তো যাই হোক, এখানে আমার নানা রকম ভাবে ক্যালকুলেট করতে পারি। এই T1 টা হবে 2T, আমরা জানি। এইদিকে হচ্ছে M1G নিচে কাজ করছে, এইদিকে M2G নিচে কাজ করছে, এইদিকে T কাজ করছে, তাহলে আমাদের ফ্রি বডি গুলো কিরকম কিরকম দেখতে হবে। তা দেখো এটা হচ্ছে কপিকল, এর এইদিকে T কাজ করছে, এইদিকে T কাজ করছে, নিচে কাজ করছে T1, এটা কপিকল। তার নিচে যে ভর আছে M1 ভর আছে, তার এইদিকে T1, এইদিকে M1G কাজ করছে, এইদিকে যে কপিকলটা আছে তার এইদিকেও টি কাজ করছে, এইদিকেও টি কাজ করছে, এই দিক দিয়ে একটা ভর ঝোলানো আছে, সেই ভরটা হচ্ছে M2, তার নিচের দিকে কাজ করছে M2G, এবং সে এ ত্বরণের নিচের দিকে যাচ্ছে। এর ত্বরণটা হচ্ছে আমরা জানি T1 সমান 2T হবে, কারণ এইটা ভরহীন, এটা ভরহীন, তাই T1 সমান 2T হবে। এবার আমরা জানি যে তোমার ভরবেগে ওই যে তোমরা ভিডিওটা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে কি করে ত্বরণটা নির্ণয় করে। T ডট A এর সামেশন ইকুয়াল টু 0 হয়, এটা নিচের দিকে নেমেছে, এর টেনশন ইন্টু A সমান কত, এর কৃতকার্য শুধু T ইন্টু A, আর এখানে টেনশন কত 2T, তার মানে এখানে 2T ইন্টু A1 হবে, সেই জন্য A1 ইকুয়াল টু হবে A/2। এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, বা আমরা যদি নাও জানি আমরা আগের ফান্ডা থেকে বুঝতে পারছি যে তারটা ডাবল জড়ানো আছে, তার জন্য এটা তোমার A/2 উঠবে। তাহলে এখানে সমীকরণ গুলো পেয়ে গেলাম। আমি এটা তাড়াতাড়ি কেন বলছি, তার কারণ এই জিনিসগুলো আমরা হিউজ ডিসকাস করেছি। হ্যাঁ কি না বলো, করেছি তো? বা তোমরা ভিডিওটা কি দেখেছো যেটা পাঠিয়েছিলাম? তোরা দেখেছিস তো? ওখানে অনেকগুলো টুকটাক অঙ্ক করে দেওয়া আছে, ওই অঙ্কটার মধ্যে কিন্তু অনেক টুকটাক জিনিস আছে, এবং সেগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে, বিশেষ করে তোমাদের দাদা দিদিদের এই ক্লাসগুলো করিয়েছিলাম। তাহলে এখান থেকে সমীকরণ কি পাবে? এই T1 মানে 2T, 2T সমান 2T মাইনাস M1G সমান M1 ইন্টু ত্বরণ কি এর A/2। এর সমীকরণ কি হবে? M2G, এ নিজের দিকে নামছে তাহলে M2G বড়, তাহলে M2G মাইনাস T সমান M2 ইন্টু A। এই দুটো থেকে A সমান কত বার করলেই হয়ে যাবে।
এটা করো, ক্যালকুলেট অ্যাট হোম। ওকে, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো, সব ইজি, করো অঙ্কগুলো করো বসে বসে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। বাদ বাকি তোমাদের যেগুলো ছোট 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 কনফিউশন আছে সেগুলো আমি দেখে নিয়েছি, সেই জায়গাগুলো আমি তোমাদেরকে পার্সোনালি ভয়েস করে বলে দিচ্ছি, তোমরা দেখে নিও। ওকে, আর যে অঙ্ক তোমরা পাঠানোর পর আমার মনে হবে অঙ্কটা খুব ভালো, সেটা আমি গ্রুপে দিয়ে দেবো, চিন্তা করো না। সবাই সবাই ভালো থাকো এবং ভালো করে অঙ্ক করো। ওকে, টাটা।